আজাদের বাবার সঙ্গে জাহানারা ইমামদের পরিচয় ম্যাচের নামে তাদের এক ভাগ্নের মাধ্যমে। জাহানারারা কয়েকবার গিয়েছেন আজাদের ফরাশগঞ্জের বাড়িতে, স্কাটনের বাড়িতে গেছেন অনেকবার। রুমির সাথে খুব সহজেই বন্ধুত্ব হয়ে যায় আজাদের। এত বড় বাড়ি পেয়ে রুমি তো আনন্দে অস্থির হয়ে যেত। এই লং পে রেকর্ড চালাচ্ছে, এই টেপ রেকর্ডার নিয়ে ছড়া টেপ করছে, এই আবার যাচ্ছে হরিণ দেখতে। আজাদ বলছে রুমিকে একটা বাঘও আনার কথা ছিল, কিনেও নাকি ফেলেছিল আজাদের বাবা, কিন্তু আনার পথে বাঘটা মারা যায়। আজাদের মা খুবই পছন্দ করতেন রাতে রেঁধে মেহমানদের খাওয়াতো। বাবুর্চি ছিল, কাজের লোকে গমগম করতো বাড়িটা। তবু জাহানারা ইমামদের জন্য নিজ হাতে নানান পদ রেঁধে খাওয়ানোর জন্য তিনি উদ্বেল হয়ে উঠতেন। জাহানারা বলতেন, আপা আপনি বসেন, আমরা কি খেতে এসেছি নাকি? আপনার সাথে গল্প করতে এসেছি। আজাদের মা হাসতেন, স্মিত স্নিগ্ধ হাসি। কথা তিনি বেশি বলতেন না, কিন্তু হাসিটা দিয়েই যেন অনেক কথা বলা হয়ে যেত। বলতেন, পান খান, রেকর্ডের গান শোনেন। আপনি তো দেখতে লোকে বলে সুচিত্রা সেনের মতন। সুচিত্রা সেনের সিনেমার গানের রেকর্ড আছে, শোনেন। আমি আগে সিনেমা থিয়েটার দেখতাম, এখন আর দেখি না। আপনি বোন বসেন, আমি যাব আর আসব। রুমি কি খেতে পছন্দ করে? জামির জন্য কি আলাদা কিছু রাখতে হবে? আপনার সাহেবকে আনেননি কেন? পানির একটা রেকাবি সামনে রেখে আজাদের মা রান্নাঘরে চলে যেতেন। এই রেকাবিটাও ছিল যেন শিল্পকর্মের একটা অপূর্ব নিদর্শন। কত ধরনের জর্দাই না তাতে থাকতো। এক একটা খোপে এক এক রকম জর্দা আর তবক সাজানো। আজাদের মা বলতেন, এটা হলো কিমাম জর্দা, এটা হলো কস্তুরি। পাকিস্তান থেকে আনানো জাহানারা তেমন পান খেতেন না। আজাদের মাকে খুশি করার জন্য খানিকটা মুখে দিতেন। টমি নামে আজাদের পোষা কুকুর ছিল একটা, স্প্যানিয়েল। এসে জাহানারার গায়ের ঘ্রাণ নিত। এই কুকুর দেখে রুমি আর জামির শখ হলো তারা কুকুর পুষবে। রুমিদের পোষা কুকুর মিকি মারা গেছে 25 মার্চের রাতে, আজ রাতে 14 বছর আগে। জাহানারার বুক চিরে শুধুই দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়। রুমির 14তম মৃত্যুদিনও হয়তো সামনের কোনো একটা দিন। এই সেপ্টেম্বরের 4 তারিখ হলেও হতে পারে। রুমির বাবা শরীফও আজ 14 বছর হলো নাই। আজাদের মার জীবনে এত সুখ, এত প্রাচুর্য, তবুও তার বুকটা কেমন যেন হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে। এখান থেকে ওখান থেকে মেয়েরা ফোন করে আজাদের বাবাকে চায়। আবার মাঝে মধ্যে ফোন আসে, তিনি ধরেন, হয়তো তার গলা শুনেই ফোন রেখে দেয়। তিনি আজাদের বাবাকে বলেন, কি ব্যাপার, মেয়েরা আপনাকে এত ফোন করে কেন? আজাদের বাবা হাসেন, আরে সব কাজের ফোন, তুমি এত চিন্তা করো না। চিন্তা করতে করতে তুমি শুকিয়ে যাচ্ছ। কাজের ফোন? তাহলে আমি ধরলে কেটে দেয় কেন? কেটে দেয় নাকি? তাহলে মনে হয় তোমাকে কাজের লোক ভাবে না। হা হা হা। আজাদের বাবার হাসি দিয়েই যেন সব কিছু আড়াল করতে চান। আজাদের মা স্বামীর কোনো দোষ ত্রুটি এখনো দেখেন নাই, কিন্তু তার মনের ভেতরে কেমন যেন কাটা খচখচ করে। বোম্বের দিনগুলোতে সেই যে কৃষ্ণরূপী ইউনুস আর তাকে ঘিরে থাকা রাধার সখীদের কলকাকলির দৃশ্য তিনি দেখেছিলেন, সেটা তিনি সারাক্ষণ মানুষ চোখে দেখতে পান। আর যেখানে কাটার ক্ষত, বাইরের আঘাতগুলো এসে সেই জায়গাতেই লাগে। একদিন একটা ফোন আসে। হ্যালো, আজাদের মা কইতেছেন? জি। আমারে আপনি চিনবেন না, তয় আমি আপনার উপকারের জন্য ফোন করতেছি। আপনার আজাদের বাপেরে আপনি কতটা চিনেন? আমি তাকে কতটা চিনি সেটা কি আপনাকে বলতে হবে? আরে রাগ করেন কেন, আমি আপনার উপকার করণের লাগেই ফোন করছি। আজাদের বাপ যে এক মহিলার লগে গিয়া দেখা করে আপনি কিছু জানেননি। আপনি কে আমি জানি না, কিন্তু আপনাকে যদি আমার সামনে পেতাম চড় দিয়ে দাঁত নড়িয়ে দিতাম। রাগ করেন কেন, আমারে চড় মারলে কি আপনি আপনার স্বামীরে বশ করতে পারবেন? নিজে ঘরটা সামলান। সাফিয়া বেগম ফোন রেখে দেন।
দুপুরে ভাত খান না, রাতেও না। আজাদের দাদির বোধহয় তৃতীয় নয়ন আছে। তিনি তার বিছানায় বসে পেশা পান চিবাচ্ছেন আর বকে চলছেন, ও আজাদের মা, তুমি যে দুপুরের ভাত অহনো খাইলা না, পিত্তি পইরা যাব না। সাফিয়া বেগম জবাব দেন না। রাত্রিবেলা স্বামী আসে, তিনি তার সামনে যাওয়া থেকে বিরত থাকেন। ইউনুস চৌধুরী বিস্মিত হন। তিনি ঘরে আসা মাত্রই সাফিয়া তার কাছে আসে, তার কোট খুলে দেয়, তার ঘরে পরার স্যান্ডেল পোশাক এগিয়ে দেয়, তার খোঁজ খবর নেয়। কিন্তু আজকে সাফিয়ার কি হলো? সাফির কাছে যাওয়ার আগে চৌধুরীকে যেতে হয় তার মায়ের কাছে। তিনি ডাকছেন, তারা তারা এদিকে আয়। তারা ইউনুস চৌধুরীর ডাকনাম। ইউনুস মার ঘরে যান। বৌমা, ভাত খাইতেছে না কেন? দুপুরে খায় নাই, বিকালে খায় নাই, অহনো দেখি ঘরতন বাইরেতেছে না, ব্যাপার কি? আজাদের বাবা প্রমাদ গোনেন, যা দেখ বউয়ের কি চাই। চৌধুরী এবার মনে মনে একটু হাসেন। সাফিয়া আর কি চাইতে পারে? তার চাইবার কিছু থাকলে অবশ্যই তাকে তা তিনি দিতেন। সেটা অনেক বেশি সহজ হতো। কিন্তু তিনি জানেন সাফিয়া কিছুই চাইবে না, বরং সে জেদ ধরেছে নিশ্চয়ই না চাইবার জন্য। আজাদ কিন্তু ঠিকই বুঝতে পেরেছে মা তার রাগ করেছেন। সে আস্তে করে বাবা মার ঘরের বাইরে গিয়ে নিজেকে ব্যাপৃত রেখেছে কমিক্স পড়ায়। তাতে মন বসাতে না পেরে সে বের করে স্কুলের হোম টাস্কের খাতা, বিছানায় বই খাতা ছড়িয়ে লিখতে থাকে। চৌধুরী তাদের শোবার ঘরের দিকে পা বাড়ান। কি ব্যাপার, শরীরটা কি খারাপ? আজাদের মা কথার জবাব দেন না। আজকে তো আমি তাড়াতাড়ি ফিরেছি নাকি? আজাদের মা চুপ করে থাকেন। খুব খিদে পেয়েছে, আসো ভাত দাও। আজাদের মা উঠে পড়েন। বাবুর্চি, টেবিলে সাহেবের খানা লাগাবনি? আরে বাবুর্চি তো টেবিলে খানা লাগাবি, তুমি না থাকলে আমি একা একা খাবো নাকি? চৌধুরী টেবিলে বসেন। সাফিয়া কোনো কথা না বলে প্লেটে ভাত তুলে দেন। নাও তুমিও বসো, চৌধুরী বলেন। সাফিয়া কথা বলেন না। স্বামীর সঙ্গে খেতে বাসার কোনো লক্ষণও তার মধ্যে দেখা যায় না। দুপুরেও নাকি খাও নাই? জবাব নাই। নাও বসো, তুমি না খেলে আমি খাবো না। চৌধুরী স্ত্রীর হাত ধরেন। সাফিয়া হাত শক্ত করে ফেলেন। থাকুক, বড় খিদে পেয়েছিল, আজকে আর খাওয়া হলো না। ইউনুস চৌধুরী উঠে পড়ার ভঙ্গি করেন। বসেন, আপনি খাবেন না কেন? তাইলে তুমিও বসো। হাত ছাড়েন, আম্মা ওই ঘরে। আম্মাই তো বেশি চিন্তা করছে, তুমি বসো। না, আমি পরে খাবো, বাসার আরও লোক খাওয়ার আছে। বাসার আরও লোকদের নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বসো। সাফিয়া খাতুন খেতে বসেন, কিন্তু তার মুখে অন্ন রুচছে না। তিনি শুধু ভাত নাড়েন চাড়েন, খান না। চৌধুরী বলেন, তোমার সমস্যাটা কি বলবে তো? বলবো, আপনি খেয়ে ওঠেন। ভাত খাওয়া হয়ে গেলে সাফিয়া স্বামীর জন্য পান সাজিয়ে নিয়ে ঘরে যান। আস্তে আস্তে মুখ খুলেন। আজকে একটা ফোন এসেছিল। বলল, চৌধুরী সাহেব কি করে, কার কাছে যায় কিছু জানেন? এক মহিলার কাছে। সাফিয়া ডুকরে কেঁদে ওঠেন। চৌধুরী বিপন্ন বোধ করেন। তিনি পরিস্থিতি সামলানোর জন্যই বোধহয় বলেন, আমাকে নিয়ে এসব কথা তোমাকে কে লাগিয়েছে? ছি ছি ছি, এত বড় মিথ্যা কথা বলতে পারলো? তার মুখে পোকা পড়বে। আর তুমিও কেমন? তুমি আমাকে না জিজ্ঞাসা করে কে কি বললো না বললো সেইটাই মনে করে বসে আছো। আরে তোমার স্বামী বড় না ফোনের লোক বড়? কে ফোন করেছে, নাম বলেছে? দাঁড়াও, তাকে আমি দেশ ছাড়া করব। না, নাম বলেনি। তাহলে তুমি কেন একটা অজানা লোকের কথায় বিশ্বাস করলা বলো? আপনি এক মহিলার সাথে দেখা করতে যান না? না। আমার মাথা ছুঁয়ে বলেন। তোমার মাথা ছুঁয়ে বলতে হবে না, আমি আমার মাথা ছুঁয়েই বলতে পারি। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার মাথাতেই যেন বাজ পড়ে। মাথা হলো পবিত্র জিনিস, আল্লাহর কালামের মতোই শরীফ জিনিস। সাফিয়া বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলেন, আপনাকে একটা কথা বলে রাখি,
আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন, আমি কিন্তু সোজা এই বাড়ি ছেড়ে আজাদকে নিয়ে চলে যাব, আর আমার মরা মুখটাও আমি আপনাকে দেখতে দেব না। বিদ্যুৎ বাতের আলোয় সুফিয়ার মুখটাকে পিতলের তৈরি ভাস্কর্যের মতো কঠিন বলে মনে হয়, আর তার কণ্ঠস্বর যেন ভেসে আসে কোনো গভীর কুয়ার তলদেশ থেকে। ইউনুস চৌধুরী ছেলেবেলায় মেদিনীমণ্ডল গ্রামে কাঁঠালতলার পাকা ইদারায় পড়ে গিয়েছিল এক মহিলা, সম্ভবত ঝাঁপিয়েই পড়েছিল। ইদারার গভীর থেকে তার কণ্ঠস্বর যেরকম গমগম করে ভেসে এসেছিল, আজ সাফিয়ার গলায় তিনি যেন সেই সুর শুনতে পান। চুপ করে থাকেন কিছুক্ষণ, তখন এমন নীরবতা নেমে আসে যে মাথার উপরে ঘূর্ণমান ফ্যানের শব্দকেও প্রায় কর্ণবিদারী বলে ভ্রম হয়। চৌধুরী বলেন, এইসব উল্টাপাল্টা চিন্তা করে তুমি তোমার মনটাকে বিষিয়ে রেখো না। তোমার মনে দুঃখ লাগে এরকম কোনো কিছু আমি করব না। সাফিয়া বেগম স্বামীর কথায় আশ্বস্ত বোধ করেন। তিনি এশার নামাজ পড়ার জন্য উজু করবেন বলে ওঠেন। আজাদের ঘরে উকি দেন। আজাদ বিছানার উপরে বই খাতা ছড়িয়ে হোম টাস্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে। স্কুলটাতে এত পড়ার চাপ কেন? কত ইংরেজি বাংলার বই। আজাদের বইপত্র গুছিয়ে রাখতে রাখতে সাফিয়া ভাবেন, ছেলেটা হাত মুখ না ধুয়েই শুয়ে পড়েছে। এতগুলো কাজের লোক, কিন্তু ছেলেটাকে একটু যত্ন আত্তি করবে তার লোক নাই। অবশ্য সাফিয়া বেগম ছেলের যত্নের ভার অন্যের উপর ছেড়ে দিতে পছন্দ করেন না। আজকে দিতে হয়েছে, কারণ আজ তিনি রাগ করেছিলেন। এখন রাগ কিছুটা কমেছে, মাথা ঠান্ডা হচ্ছে। ছেলেটাকে কি এরা ঠিকমতো রাতের খাবার খাইয়েছে? ছেলে তার মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাছের কাঁটা বাছতে পারে না। ছেলের বয়স আর কত হবে? সেই হিসাবে ভালোই লম্বা হয়েছে। বিছানায় এলিয়ে পড়া আজাদের শরীরটা দেখতে দেখতে সাফিয়া এক ধরনের আত্মপ্রসাদ অনুভব করেন। ছেলেটার হাত পা কিরকম ডাঙর হয়েছে। পরক্ষণেই তিনি মাশাল্লাহ মাশাল্লাহ বলে নিজের দুগালে দুবার করে ডান হাত বোলান। মায়ের নজর না আবার ছেলের গায়ে লেগে যায়। আস্তে আস্তে ছেলেকে ডাকেন, আজাদ আজাদ, ঘুম বাবা, ঘুমাবি না? উঠবি? ওঠ, হাত পা ধুসনি, বিকালে কি খেয়েছিস না খেয়েছিস, রাতেও তো খাওয়া দেখতে পারিনি। উঠে পড় বাবা। হোমটাস্কের খাতা বিছানায় বই খাতা ছড়িয়ে লিখতে থাকে। চৌধুরী তাদের শোবার ঘরের দিকে পা বাড়ান। কি ব্যাপার, শরীরটা কি খারাপ? আজাদের মা কথার জবাব দেন না। আস্তে আস্তে ছেলেকে ডাকেন, আজাদ আজাদ, ঘুম বাবা, ঘুমাবি না উঠবি? ওঠ, হাত পা ধুসনি, বিকালে কি খেয়েছিস না খেয়েছিস, রাতেও তো খাওয়া দেখতে পারিনি। উঠে পড় বাবা। হোম টাস্ক কি বাকি আছে? আজাদের ঘুম ভেঙে যায়। সে কেঁদে ওঠে, আমাকে ঘুমাতে দাও, খিদে লাগেনি। কি খেয়েছিস না খেয়েছিস? আরে ভাত খেয়েছি না, সরো। হোম টাস্ক করেছিস? ভোরে ডেকে দিও। আচ্ছা ঘুমা, আমি একটু ভাত মেখে আনি। সাফিয়া বেগমের মন মানে না। তিনি আবার ডাইনিং টেবিলে যান। আজাদের ফুলওয়ালা প্লেটে ভাত বাড়েন, তরকারি নেন, রুই মাছের দুটো টুকরো নিয়ে তাড়াতাড়ি কাটা বাছতে লেগে পড়েন। তারপর ছেলের ঘরে এসে দেখেন সে ঘুম। দুটো বালিশ দেয়ালে দিয়ে তিনি ছেলেকে বিছানায় বসান। ঘুমন্ত ছেলে বালিশের চেয়ারে বসে থাকে। দেখি বাবা, হা করো তো বলে তিনি ছেলের মুখে ভাত পুড়ে দেন। ছেলে মুখে ভাত নিয়ে ঘুমিয়ে পড়ে। পুরনো গৃহপরিচারিকা জয়নব তাই দেখে বকতে থাকে, দেখো তো আম্মা জানে কারবার, ছেলেটারে কেমনে খাওয়ায়। ওই খাইছে না, আমাকেও সামনেই তো খাইলো। নিজ হাতে আজাদ খেতে পারে, মাছের কাঁটা বাছতে পারে, কি যে বলো না তুমি। মা পরিচারিকাকে বলেন। কয়েক গ্রাস ভাত ছেলের মুখে তুলে দিয়ে তারপর প্রশান্তি আসে। এক গ্লাস পানি একই কায়দায় খাইয়ে দিয়ে ছেলের মুখটা ভালো করে মুছে দেন তিনি।
শেষে একটা ছোট বালতিতে করে পানি আর তোয়ালে আনেন। খাটের এক পাশে ছেলের 2 পা ঝুলিয়ে দেন, তারপর বালতির পানিতে তার ছোট্ট পা দুটো ডুবান। নিজের হাত দিয়ে ডলে ডলে ছেলের পা দুটো তিনি পরিষ্কার করেন। বালতি মেঝেতে রেখে পা দুটো তোয়ালে দিয়ে মুছে দেন ভালো করে। ভেজা তোয়ালে ঢেলে ছেলের হাত দুটো আর মুখটা মুছে দিয়ে তারপর তিনি ক্ষান্ত হন। ছেলেকে ঠিকভাবে শুইয়ে দিয়ে কোলবালিশটা তার এক পাশে যথাস্থানে রেখে ছেলের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকান। ছেলে তার ঘুমের কোনো অজানা দেশে। শেষে ডিম লাইট জ্বালিয়ে বাতি নিভিয়ে মা কক্ষ ত্যাগ করেন। আজাদ একটু একটু করে বড় হতে থাকে আর ধীরে ধীরে হয়ে উঠতে থাকে দুষ্টের শিরোমণি। সিনেমা দেখার পোকা যেন সে। নাচ সিনেমা হলে ইংরেজি ছবি বেশি চলে, দেখতে যায় বন্ধু বান্ধব মিলে। ছুটির দিনের মর্নিং শো প্রায় কোনোটাই বাদ যায় না। সম্প্রতি তারা একটা ছবি দেখেছে, তাতে পাত্রপাত্রীরা চোখ ঢেকে রাখে চামড়ার মুখোশে। ঢাকার একটা দোকানে সেই মুখোশ পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়ে সেই মুখোশ কিনতে। দোকানে গিয়ে এক ঢিলে 2 পাখি শিকার। স্মোক গান পাওয়া যায়। বন্দুক গুলি করলে ধোঁয়া বের হয় নল দিয়ে। বন্দুক আর মুখোশ কিনে ফেলে তারা। চলে আসে বাসায়, দরজা লাগিয়ে চলে খেলা, গান স্মোক খেলা। চোখে মুখোশ, তারপর এ ওকে ঘুষি মারে, ও একে। ঘুষি খেয়ে কেউ পড়ে যায়, কেউ বা পড়তে চায় না, চালাও গুলি। বন্দুকের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই তুই মরা মরা, তোকে তো আমি গুলি করেছি। কিসের? তার আগেই তোকে না আমি ফায়ার করলাম। না, আমি মরা না। খেলায় নিয়মকানুন কেউ মানতে চায় না। গুলি খেয়েও উঠে পড়ে। একটা রেফারি থাকলে ভালো হতো। তবু খেলা চলে। হইচয়ে ঘরের আশেপাশে কারো তিষ্টানো দায়। এরই মধ্যে আজাদের খালাতো ভাই ছোট্ট জায়েদ আসে। দরজায় নক করে। কে? আজাদ বলে, আমি জায়েদ। কি চাস? আমাকেও খেলায় নাও। যা যা, এটা বড়দের খেলা। আমিও বড় হইছি। হি হি হি। আর বড় হো। তুই তো মার ইনফর্মার। না, আমি আম্মারে কিছু কই না। আমি আম্মারে কিছু কই না কস? সেদিন যে স্কুল পালাইয়া স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম, তুই ছাড়া মারে কে লাগাইছে? আমি না। যা ভাগ, ডোন্ট ডিস্টার্ব, গেট লস্ট। জায়েদ বুঝতে পারে এরা শুধু গান স্মোক খেলে না, অন্য কোনো ব্যাপার আছে। জানালার পর্দা তুলে দেখে, হ্যাঁ, গান স্মোকের আড়ালে বেশ চলছে সিগারেট খাওয়া। দাদা একটা করে টান দেয় আর কাশে। কামাল বলে, তুই তো ফলস টান দিচ্ছিস, জেনুইন টান দে। আজাদ বলে, সুয়ার আপন জেনুইন টান দিচ্ছি। নাক দিয়ে স্মোক ছাড়তো। আজাদ নাক দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা করে। কাশি দিতে দিতে তার চোখ দিয়ে পানি এসে যায়। জায়েদ দৌড় ধরে। আম্মাকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানানো জরুরি। খালাকে আম্মা বলে ডাকে সে। সমস্যা হলো দাদা সহজেই ধরে ফেলে ইনফরমারটা কে, তা ধরে ফেলুক। দৌড়ে সাফিয়া বেগমের কাছে পৌঁছে যায় জায়েদ। হাঁপাতে হাঁপাতে বলে, আম্মা আম্মা দেখা যান। কি? আরে চলেন না ওই ঘরে। দাদাই কি করে? কি করে? সিগারেট খায়। তুই কেমন করে বুঝলি? আমি দেখছি। আরে ওরা গান স্মোক খেলে, তার ধোঁয়া। যা তো, আমার কাজ আছে। আরে না, আমি নিজ চোখে দেখে আইলাম। বগা সিগারেট খাইতেছে। আয়েন না। সাফিয়া বেগম ভাগ্নের হাত ধরে যান। জানালার কাছে যেতেই নাকে পান সিগারেটের গন্ধ। তিনি দরজায় ধাক্কা দেন। এই দরজা খোল। সর্বনাশ, মা এসে গেছে। মুহূর্তে স্থির হয়ে যায় কর্তব্য। তারা লুকিয়ে ফেলে যে যার সিগারেট। তারপর ভিজে বেড়ালের মতো মুখটি করে খুলে দরজা। ঘরে ধোয়া কিসের? মা বলেন। গান স্মোক খেলছি না, আজাদ জবাব দেয়। গন্ধ কিসের? গান স্মোকের। গান স্মোকের মধ্যে কি ওরা তামাক দিয়েছ? মা সিগারেট খুঁজেন। গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হয় এখনো ধোঁয়া উঠছে, কিন্তু জিনিসটা ওরা লুকিয়ে রেখেছে কোথায়?
খোঁজ খোঁজ, শেষে পাওয়া গেল এক দুর্গম এলাকায়। হুকার নল ধরে যাত্রা শুরু করে অন্তিমের হুকার মধ্যে থেকে বেরোয় সিগারেট। কিন্তু সেদিনও আজাদের মা মারেন নাই আজাদকে। কঠিন মহিলা ছিলেন তিনি, খুবই কঠিন। তা সত্ত্বেও নিজের ছেলের গায়ে কোনোদিন হাত তোলেন নাই সাফিয়া বেগম। বাচ্চাদের মারধর করা তার নীতিবিরুদ্ধ ছিল। কত কথা, কত স্মৃতি। হাতের তালু আবার ঘামতে থাকে জায়েদের। সমস্ত শরীর যেন পুড়ে যাচ্ছে, এত দাহ। আম্মাকে কবরে নামিয়ে রেখে এসে সে যেন আর শান্তি পাচ্ছে না একটুও। মোটরের গ্যারেজের কাজে যাওয়া হয় না তার ইদানিং। কিছুই ভালো লাগে না, শুধুই উত্তাপ, শুধুই উত্তাপ। বারবার মনে হয় ৭১-এর আগস্টের সেই দৃশ্যটা। আজাদ দাদা দরজার চৌকাঠে ধরে দাঁড়িয়ে আছে। মগবাজারের বাড়িতে ঘর ভরা আজাদের খালাতো ভাই বোন। মা তাদের পাতে ভাত তুলে দিচ্ছে। রাত্রিবেলা ইলেকট্রিসিটির হলুদ আলোয় পুরোটা ঘরের সবকটা মানুষ যেন ভিজছে। কোনো প্রসঙ্গ ছাড়াই আজাদ বলে, মা তুমি কিন্তু আমাকে কোনোদিনও মারো নাই। ফরিদাবাদে এক চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল জায়েদরা। আজাদ তখন হয়তো সদ্য তরুণ, আর জায়েদ নিতান্তই বালক। ঠিক কোন সময়ের কথা এতদিন পরে জায়েদ সেটা হুবহু মনে করতে পারে না। গ্রামে গিয়ে তারা বেরিয়ে পড়ে মাঠে ঘাটে প্রান্তরে। পুকুর পাড়, শ্মশান ঘাট, বাজে পোড়া জাম গাছতলা। একটা শীর্ণ নদীও বয়ে যাচ্ছে গ্রামের একপাশ দিয়ে। আজাদের পায়ে জুতা, জায়েদেরও। আজাদ বলে, দেখবি আমার জুতার কিরকম পাওয়ার। পকেট থেকে দিয়াশালের কাঠি বের করে জুতায় ঘষতেই আগুন জ্বলে ওঠে। ঠোঁটের সিগারেটে তাই দিয়ে আগুন ধরিয়ে টানতে থাকে আজাদ। তারপর সিগারেটটা হাতে নিয়ে এক পশলা ধোঁয়া সে ছেড়ে দেয় জায়েদের মুখ বরাবর। জায়েদ বলে, আমার একটা কাঠি দাও, আমিও পারুম। কি পারবি? আমার জুতা থেকে আগুন না জ্বালাইতে পারবি না? পারুম। আর এটা জ্বালাইতে শরীরে পাওয়ার লাগে, তাহলে জুতায় এই পাওয়ার আসে? দেও না দাদা একটা কাঠি, নে। আজাদ দিয়াশলাইয়ের অনেক কটা কাঠি তুলে দেয় জায়েদের হাতে। জায়েদ নিজের জুতার গায়ে কাঠি ঘষে, আগুন জ্বলে না। কাঠির মুখের বারুদ ক্ষয়ে যায়, কাঠি ভেঙে যায় একটার পর একটা। না, কাঠি আর জ্বলে না। দাদা ঘটনা কি কও দেখি? পাওয়ার রে, পাওয়ার। সিনেমায় দেখিস না হিরোরা কেমনে পারে? একটা হিরো কয়েকটা ভিলেনকে একই মেরে ছাতু বানায়। কেমন করে? শরীরে পাওয়ার থাকে তো তাই। আমার শরীরে সেই রকম পাওয়ার আছে। নাজ সিনেমা হলের শিক্ষা এসব, মর্নিং শোর। ফরাশগঞ্জের বাসাতেও তো জাহানারা ইমাম আসতেন, রুমি আসতো, জামি আসতো। প্রথম দিন যেদিন জাহানারা ইমামকে দেখল জায়েদ, সেদিনটার কথা তার খুব মনে আছে। হারানো সুর নামে একটা ছবি দেখতে সে ঢুকেছিল গুলিস্তান হলে। তাতে অভিনয় করেছেন সুচিত্রা সেন। ছবি দেখে কেবল সে ফিরে আসছে ফরাশগঞ্জের বাসায়। হলের মধ্যে অন্ধকার, আবার বৃষ্টির দৃশ্যও ছিল। জায়েদের ধারণা বাইরেও খুব অন্ধকার নেমে এসেছে আর বৃষ্টি এসে গেছে। ম্যাটিনে শো ছবি ভাঙলে গ্রীষ্মের এই দিনে সে দেখতে পায় বাইরে এখনো সূর্যের আলো। পুরো ব্যাপারটাই কেমন ধন্দ লাগে তার। আর ছবিটাও বড় আবেগ জাগানিয়া। সবটা মিলে একটা ঘোরের মধ্যে ছিল জায়েদ। নবাবপুর রোড ধরে হাঁটতে হাঁটতে দুপাশের রিকশার ঘণ্টির আওয়াজ মাথার মধ্যে যেন ঝিঝি পোকার ডাকের মতো অবিশ্রান্ত বলে মনে হয়। ফরাশগঞ্জের বাসায় ফিরে সে। কোণে দেখা হলুদ আলো পড়েছে বাড়ির দোতলা তিনতলায়। জায়েদের পুরো ব্যাপারটা অবাস্তব লাগছে। সদর দরজা পেরিয়ে বৈঠকখানায় যেতেই তার চক্ষু স্থির। আরে আরে, হারানো সুর ছবির নায়িকা এখানে বসে আছে কেন? সে চোখ ডলে। না, সুচিত্রা সেনই তো। সে কলকাতায় যায়। সে কলতলায় যায়, চোখ ধোয়, আবার উকি দেয় বৈঠকখানায়। না তো, কোনো ভুল নাই। সুচিত্রা সেন তাদের বাসায়। আসা অসম্ভব নয়। এদের বাসায় নানা রকমের বড় বড় মানুষের আসা। তখন সে পাশের ঘরে মামা চাচাদের ফিসফাস শুনতে পায়। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের হেডমিস্ট্রেস এসেছেন তার 2 ছেলে নিয়ে। আজাদ দাদার 3 তলার ঘরে যায় জায়েদ।
দেখতে পায় হেডমিস্ট্রেসের দুটি ছেলেকে। বড়টা রুমি, আজাদ দাদার চেয়ে লম্বা একটু ছোট, আরেকটা জামি, সে তার চেয়ে একটু ছোট হতে পারে। কিছুক্ষণের ভেতরেই তারা ছাদে গিয়ে খেলতে আরম্ভ করে। বাড়ির আরও ছেলেমেয়েরা তাদের সাথে যোগ দেয়। ওপেনটে বায়োস্কোপ, 9-10, টেলিস্কোপ, সুলতানা বেবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা, মেম বলেছেন যেতে, আমার নাম রেনুবালা, গলায় আমার মুক্তার মালা। আজাদ আর রুমি পরস্পরের হাত ধরে তরুণের মতো দাঁড়িয়ে আছে। আজাদ দাদা করে কি? পুরো ছড়াটা বলে না। যেই মেয়েকে পছন্দ হয় তার গলাতেই মুক্তার মালা না হলেও তার হাতের মালা পরিয়ে দেয়। তখন মেয়েরা হয় নাই, চোট্টামি করছে বলে চেঁচাতে থাকে। রুমি বলে, এই আজাদ, বারবার তুমি ছড়াটা ভুলে যাচ্ছ কেন? নাও, এবার পুরোটা ঠিক মতো বলো। ওপেন টি বায়োস্কোপ, 9-10, 23 কাপ, আজাদ বলতে শুরু করে। এই কি বলো? রুমি বলে, 23 কাপ তো। 9-10-এর পরে 23 হওয়া উচিত না? ইংরেজির সাথে আবার বাংলা আসে কি করে? আজাদ হাসে। কাজী কামালের মনে সেন্ট গ্রেগরি স্কুলের সহপাঠী হিসেবে আজাদের স্মৃতি উদিত হয় কেমন ছাড়া ছাড়া ভাবে। হয়তো স্মৃতি মাত্রই তাই। আজকে কে বলতে পারবে গতকাল 24 ঘন্টার প্রতিটা মিনিটে সে কি করেছে, কি ভেবেছে, কি করেছে গত 1 বছরে রোজ? আজাদের সঙ্গে একই স্কুলে একই সাথে পড়বার স্মৃতির সবই যে নিখাদ ভালোবাসা আর বন্ধুত্বের, তাও কিন্তু নয়। আজাদ যে ভয়াবহ বড়লোকের ছেলে ছিল, এক একদিন এক একটা পোশাক পরে আসতো ভীষণ দামি গাড়ি চড়ে। তার পকেটে সবসময় টাকা পয়সা থাকতো। এসব নিয়ে কাজী কামালের ছোটবেলায় একটা অব্যাখ্যাত শ্রেণীহিংসাও হয়তো ছিল। তবুও আজাদকে পছন্দ না করেও তাদের নিম্ন মধ্যবিত্ত দলের কোনো উপায় ছিল না। কারণ আজাদ তাদের সিনেমা দেখাতো। সিনেমা দেখার একটা প্রবল ঝোঁক ছিল আজাদের। আর বন্ধুদের দেখানোর বেলাতেও তার কোনো কার্পণ্য ছিল না। আজাদের সঙ্গেই সে দেখেছিল মৌলভীবাজারের ভেতরে তাজমহল সিনেমা হলে দি ওল্ড ম্যান অ্যান্ড সি। বুড়ো জেলে একটা বিড়া টাকায় মাছ ধরার জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামে সে কিছুতেই হার মানবে না দেখে ভালোই লেগেছিল কামালের। তখন টিকিটের দাম ছিল কম। মর্নিং শোতে 12 আনা হলেই ডিসিতে ছবি দেখা যেত। কামালরা ছবি দেখলে কোনো ক্লাস দেখত না, সেটা বড় ব্যাপার ছিল না। কিন্তু আজাদের কাছে এগুলো অনেক বড় ব্যাপার ছিল। সে কখনো 3rd ক্লাসে ছবি দেখে নাই, দেখায়ও নাই। লায়ন, রূপমহল, মুকুল, মায়া এইসব সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা চলত। তবে নাজে আসতো ভালো ভালো ইংরেজি ছবি। আজাদদের বাসায় যাওয়াটাও একটা আনন্দের ব্যাপার ছিল তার সহপাঠীদের জন্য। কারণ তার মা খাওয়াতে খুব পছন্দ করতেন। খালাম্মা সেধে সেধে একদম পেট পুড়ে খাওয়াতেন, নানা পদের খাবার। সেই লোভেও অনেক সময় যাওয়া চলতো আজাদদের বাড়িতে। সে ফরাশগঞ্জের বাড়ি হোক আর নিউ ইস্কাটনের বাড়িই হোক। আজাদ যে পড়াশোনায় খুব ভালো ছিল তা নয়, তবে খারাপ সে ছিল না। পরীক্ষায় কখনো ফেল করেনি, আবার ফার্স্ট সেকেন্ডও হয়নি। কিন্তু আশ্চর্য ভালো করেছিল রহমতুল্লাহ স্যারের ক্লাসে। তিনি নিতেন আজাদদের হাতের লেখা ভালো করার ক্লাস, পেনম্যানশিপ ক্লাস। একটা চার্ট ঝুলানো থাকতো এই ক্লাসে, আমেরিকান স্টাইলে বাঁকা বাঁকা হরফে তাতে ইংরেজি বর্ণমালা লেখা। কলম না তুলে তেরছা করে এ থেকে জেড পর্যন্ত লিখতে হতো। কোনো অক্ষরের সময়ই কলম তোলা যাবে না। রহমতুল্লাহ স্যারের নিজের হাতের লেখা ছিল অতি চমৎকার। দেখে মনে হতো সার্টিফিকেটের লেখা নিশ্চয়ই এই স্যারের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়। হাতের লেখার এই ক্লাসে আজাদ খুব ভালো করত। প্রায় ভেরি গুড পেত আজাদ তার কপিতে। আজাদের এই ভালো ইংরেজি লেখাটা শেষ পর্যন্ত কাজে লেগেছিল তার মৃত্যুর মাত্র দিন 7 আগে। সে জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানটা কপি করে নিয়েছিল নিজের জন্যে। আর তখন রুমি, জুয়েল, কামাল, বদি তাকে অনুরোধ করেছিল তাদেরকেও একটা করে কপি দেবার জন্যে। আজাদ ছবিও ভালো আঁকত। মধুমোলা নামের এক আর্টের শিক্ষক তাকে ছবি আঁকা শেখাতে আসতেন বাসায়। তার কাছে শিখে শিখে আজাদ একটা ছোটোখাটো আর্টিস্ট হয়ে গিয়েছিল।
বিজি চৌধুরী স্যার শুক্রবার স্কুল ছুটির পর আলাদাভাবে বসাতেন ড্রয়িংয়ের ক্লাস। এই ক্লাস করতে চাইলে স্যারের কাছে গিয়ে নাম লেখাতে হতো। আজাদও নাম লিখিয়েছিল, কিন্তু সে ক্লাস করতে চাইতো না। বলতো, আরে রাখ রাখ, এই সময়টা ক্রিকেট মাঠে না হলে সিনেমা হলে কাটায় আসাটাই তো বেশ লাভের ব্যাপার। বিজি চৌধুরী স্যার বছরে 2 বার ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করতেন। পুরস্কার থাকতো খুবই আকর্ষণীয়। সেই পুরস্কারের লোভে হোক অথবা নিজের প্রতিভা যাচাই করে নেওয়ার খাতিরে হোক, আজাদ ছবি আঁকার প্রতিযোগিতায় একবার অংশ নিয়েছিল। ওর ছবিটা ভালো হয়েছিল, আর ও পেয়েছিল 80-তে 75, আর প্রতিদ্বন্দ্বী কাশেম পেয়েছিল 80-তে 60। কিন্তু স্যার প্রথম পুরস্কার দিলেন কাশেমকে। তার কারণ হিসেবে স্যার বলেছিলেন বাকি 20 মার্কস হলো উপস্থিতির জন্যে। এতে কাশেম 20-এ 20 পেয়েছে, আজাদ পেয়েছে 0। দ্বিতীয় পুরস্কার পেয়ে আজাদ বেশি খুশি হয়েছিল, কারণ প্রথম পুরস্কারটা ছিল রঙের বক্স আর দ্বিতীয়টা ছিল একটা খেলনা গাড়ি। ও ঠোঁট উল্টে বলেছিল, আরে কালার বক্স আমার বহুত আছে। আজাদের আরেক সহপাঠী কামরান আলী বেগের মনে পড়ে যায়, ক্লাসে সূত্রধর স্যার একদিন জিজ্ঞেস করেছিলেন এয়ারবাস কি। ঢাকার তো ঈশ্বরদী তখন এয়ারবাস চলতে শুরু করেছে। স্যার এই ব্যাপারটাই বুঝাচ্ছিলেন। আজাদ স্যারের কথা শুনছিল না, সে ব্যস্ত ছিল পার্শ্ববর্তী সহপাঠীর সঙ্গে কাটাকুটি খেলায়। স্যারের নজরে পড়ে যায় সে। স্যার জিজ্ঞেস করেন, আজাদ উঠো, কি করছিলে? কিছু না স্যার। আমি কি পড়াচ্ছি শুনছিলে? জি স্যার। আচ্ছা বলো তো এয়ারবাস কি? আজাদ উসখুস করে। ঠিক এই সময় পিয়ন আসে কি একটা নোটিশ নিয়ে। স্যার সে নোটিশটা পড়ে তাতে স্বাক্ষর করে পিয়নকে বিদায় করেন। ইত্যবসরে আজাদ পেছনে বসে বেগকে জিজ্ঞেস করে ফিসফিসিয়ে, এই এয়ারবাস কি রে? বেগ বলে, আরে এয়ারবাস বুঝলি না, আকাশ দিয়ে বাস ওড়ে, তার দরজায় থাকে কন্ডাক্টর, সে বাসের গায়ে চাপড় মেরে বলে, আইসা পড়েন ডাইরেক্ট সদরঘাট। তার দরজায় ঝুলানো থাকে দড়ির সিঁড়ি, প্যাসেঞ্জাররা সেই দড়ি দিয়ে তাতে উঠে পড়ে। পিয়নকে বিদায় করে সূত্রধর স্যার আবার গর্জন করে ওঠেন, হ্যাঁ আজাদ বলো এয়ারবাস কি? আজাদ বলতে শুরু করে, আকাশ দিয়ে বাস যায় স্যার, দরজায় থাকে দড়ির সিঁড়ি, সেই সিঁড়ি দিয়া প্যাসেঞ্জার উঠিয়া থাকে। পুরো ক্লাস হেসে গড়িয়ে পড়ছে। স্যার হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। শেষে হাসি চেপে বলেন, দাঁড়িয়ে থাকো, ঘন্টা না বাজা পর্যন্ত বসবে না। শহরের মুক্তিযোদ্ধা আর আজাদের বন্ধুবান্ধবদের মনে পড়ে যায় যে আজাদের মার দুঃস্বপ্নের দৃশ্যটাই শেষতক ইউনুস চৌধুরীর জীবনে বাস্তব রূপ লাভ করেছিল। এখান থেকে ওখান থেকে কৃষ্ণের ষোলশ গোপিনী না হলেও চৌধুরী জীবনে নারী ভক্তের উপস্থিতি সাফিয়া বেগম টের পেতে শুরু করেন। এর মধ্যে একজন ছিলেন যিনি চৌধুরীর আত্মীয়া, বিবাহিতা আর সম্পর্কে তার বড় ভাইয়ের স্ত্রী। তার সঙ্গে মেলামেশাটা সাফিয়া বেগম একদমই সহ্য করতে পারতেন না। মহিলা নিউ স্কটনের বাসায় একবার বেড়াতেও এসেছিলেন। অতিথি বৎসল সাফিয়া বেগম সব ধরনের অতিথির ঝামেলা হাসি মুখে সহ্য করলেও এই মহিলাকে সহ্য করতে পারেননি। সম্ভবত তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ভবিষ্যতের অশনি সংকেত জানান দিচ্ছিল। সাফিয়া বেগম স্বামীকে বলেন, এই মহিলাকে আপনি আমার বাসা থেকে যেতে বলেন, আমি আর এক মুহূর্তও তাকে এই বাড়িতে দেখতে চাই না। চৌধুরী সাহেব তখন তরলের গুণে বেশ উচ্চ মর্গে অবস্থান করছিলেন। তিনি বলেন, কেন থাকতে পারবে না কেন? কারণ সে মহিলা ভালো না, তার স্বভাব চরিত্র চালচলন আমার ভালো ঠেকছে না। কিন্তু আমার কাছে ভালো ঠেকছে। তা তো ঠেকবেই, আপনার সাথে তার কি সম্পর্ক আমি বুঝি না। ছি ছি ছি, উনি না আপনার সম্পর্কে ভাবি হয়? নিজের তো আর ভাবি না। নিজের ভাবি না হলেই আপনি একটা ছেলের বাবা হয়ে আরেকটা ছেলের মায়ের সাথে সম্পর্ক রাখবেন? কি সম্পর্ক তা আমি কি জানি? তাহলে কথা বলো কেন? আপনি তাকে বের করে দেবেন, এই হলো আমার শেষ কথা। যদি বের করে না দেই তাহলে আমি বের করে দেব। সে এখানে এসেছে কোন অধিকারে? তুমি অধিকারের কথা জিজ্ঞাসা করো।
তাহলে আমি তাকে অধিকার দিব, সে এখানে থাকবে আমার স্ত্রীর অধিকার নিয়ে। খবরদার, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার হক আছে, আমি 4টা পর্যন্ত বিবাহ করতে পারি। তুমি তো শরীয়ত মানো, নামাজ রোজা ইবাদত বন্দিগি করো, তুমি আমার হক মানবে না? না, মানব না। শরীয়তে আছে 4টা বিয়ে করা যাবে, কিন্তু 4 বউকে একদম এক সমান নজরে দেখতে হবে। কাউকে 1 সরিষা পরিমাণ বেশি বা কম ভালোবাসা যাবে না, আবার একটু কম বা বেশি অপছন্দও করা যাবে না। সেটা কারো পক্ষে করা সম্ভব না, কাজেই 2 বিয়ে করা ধর্মের মতে উচিত না। তুমি বেশি বুঝো? তুমি জানো আমার পায়ের নিচে তোমার বেহেশত? যে স্বামী স্ত্রীর হক আদায় করতে পারে না, তার পায়ের নিচে বেহেশতে থাকতে পারে না। কথা পেঁচিও না। আমি ওকে বিয়ে করবই। আপনি ওই মহিলাকে বিয়ে করলে আমার মুখ আর জীবনেও দেখবেন না। বড় ভাইয়ের বউকে বিয়ের কথা ভাবে আমি কি আজরাইলের পাল্লায় পড়ছি? আমি তোমাকে আরও গয়না দেব, তোমার নামে একটা জাহাজ লিখে দেব। আপনার গয়নায় আমি থুতু দেই। কি বললে তুমি? আপনারে মিনতি করে বলি, আপনি ওই মহিলাকে ছাড়েন। এই বাড়িটারই সব আমি আপনার নামেই লিখে দেব, তবু পাগলামি ছাড়েন না। আমি ওকে বিবাহ করবই। তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। সাফিয়া বেগম কেঁদে কেটে অন্য ঘরে চলে যান। পাশের ঘরে আজাদ, সে সব কথা শুনছে। তার মাথা গরম হচ্ছে, অথচ ঠিক করতে পারছে না সে কি করবে। মা বাবা ঝগড়া করছেন, বাবা আরেকটা বিয়ে করতে চাইছেন। বাড়িতে এইসব হতে থাকলে তার বুঝি কষ্ট হয় না? তার বুঝি খারাপ লাগে না? তার বুঝি ইচ্ছা হয় না নিজের উপরে শোধ নিতে? তার কান দুটো গরম হয়ে ওঠে। সে নিজের ঘরে দরজা বন্ধ করে জোরে গান ছেড়ে দেয়। শক্তিশালী গানের যন্ত্র মাথায় তুলে পুরোটা বাড়িকে। মহিলাকে চৌধুরী আপাতত বিদায় করেন ইস্কাটনের বাসা থেকে, কিন্তু তার জীবন থেকে নয়। মধ্যখানে কিছুদিন চৌধুরী ব্যয় করেন তার দ্বিতীয় বিয়ের আঞ্জাম সম্পন্ন করতে। তার বৃদ্ধ পিতা আর মাতার অনুমতি আদায় করেন দ্বিতীয় বিয়ের ব্যাপারে। আজাদের দাদা দাদি বিয়ের অনুমতি দিতে খুব বেশি কুণ্ঠা দেখান না। ছেলে তাদের শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, আর টাকা কড়ি আয় উন্নত করেছে। তার তো একাধিক স্ত্রী থাকতেই পারে। মহিলার দিক থেকেও আইনগত প্রস্তুতির ব্যাপার ছিল। তাকে প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হয়। তারপর চৌধুরী কয়েকজন অতি ঘনিষ্ঠ নিকটাত্মীয় আর বন্ধুর উপস্থিতিতে মগবাজারের এক আত্মীয়র বাসায় এক রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাত তখন 1টার মতো বাজে। সাফিয়া বেগমের বিশ্বস্ত পরিচারিকা এসে খবর দেয়, আম্মাজান, আব্বাই আরেকটা বিয়ে কইরা বউ নিয়া এ বাড়িতেই আইছে। সাফিয়া বেগম মুহূর্তখানেক স্তব্ধ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। মুহূর্তখানেকই শুধু, তখন পুরোটা পৃথিবীর নৌকার মতো একবারের জন্য দোল খেয়ে ওঠে। তারপর স্থির হয়। তিনি পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করেন। তার সমস্ত শরীর সংকল্পে নড়ে ওঠে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গলিত আগুনের ধারা বয়ে যায়। তিনি কর্তব্য স্থির করেন। পরিচারিকাকে বলেন, আজাদকে এখানে আসতে বলো। তার কণ্ঠস্বরে প্রতিজ্ঞার ধাতব টঙ্কার। আজাদ আসে। তার মাথার চুল এলোমেলো, চোখের নিচে কালির আভাস, পরনে নিদ্রা পোশাক। সে নিচের পাটির দাঁত উপরের পাটির সামনে আনছে। মা বলেন, আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কোনো দিন আমি তোর বাবার মুখ দেখব না। তুই কি এই বাড়িতে থাকবি না আমার সাথে যাবি? আজাদের 7-5 ভাবার দরকার নাই। সে বলে, তোমার সাথে যাব। চল, বইপত্রগুলো গুছিয়ে নে, তাড়াতাড়ি কর, 5 মিনিট টাইম দিলাম। আজাদ তার ঘরে যায়, তার জিনিসপত্র গোছাতে থাকে। স্কুলের ব্যাগে বইপত্র গোছানোই আছে, কিন্তু তাই তো সব নয়। কত কাপড় চোপড়, কত শত গল্পের বই, কমিক্সের বই, খেলনা শতপদের, ক্যামেরা, আর আছে সত্যিকারের একটা রিভলভার। তাদের একটা বন্দুকের দোকানও আছে। সেখান থেকে রিভলভারটা সে নিয়েছে তার নামে লাইসেন্স করে। আজাদ কোনটা রাখবে কোনটা নেবে, রিভলভারটা সে সঙ্গে নেয়।
এটা এই গন্ডগোলের সময়ে কাজে লাগতে পারে। সে আর তার মা একা বের হচ্ছে। রাত্রির এই ঘন অন্ধকারের অজানা পেটের ভেতরে ঢুকে যাবে তারা। কোথায় যাবে, কি হবে, সবই অনিশ্চিত। তার টেপ রেকর্ডারে রুমির কণ্ঠে একটা কবিতার আবৃত্তি টেপ করা আছে। বীর শিশু, মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। এমন সময় হাড়ে রেড়ে রেড়ে ওই যে কারা আসছে ডাক ছেড়ে। ওই ডাকাত দলের হাত থেকে মাকে রক্ষা করেছিল, তার ছেলেই তো। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আর আজাদের মার যদি কিছু হয়, কে তাকে বাঁচাবে বিপদ আপদ থেকে? আজাদকেই তো দায়িত্ব নিতে হবে। আজাদ তার স্কুলের ব্যাগের মধ্যে রিভলভারটা আর বুলেট তুলে নেয়। সাফিয়া বেগম এই বাড়ির কোনো কিছুর সঙ্গে নেবেন না, যাকে বলে এক বস্ত্রে যাওয়া, তাই তিনি যাবেন। কিন্তু তার বাবার দেওয়া গয়নাগুলো আলমারির একটা আলাদা বক্সে তোলা আছে। এগুলো না নেওয়াটা উচিত হবে না, এগুলো চৌধুরীর নয়। আর তাছাড়া আজাদ থাকবে তার সঙ্গে। তাকে তো মানুষ করতে হবে, পড়াতে হবে, খাওয়াতে হবে। তিনি আলমারি খোলেন, রাশি রাশি গয়নার মধ্য থেকে কেবল নিজের পিতৃতত্ত্বটুকুন একটা পুটলিতে নিয়ে বেরিয়ে পড়েন। বাদশা, গাড়ি বের করো। বাদশা বাড়ির ড্রাইভার, বেগম সাহেবের নির্দেশে সে গাড়ি বের করে, পোর্চে রাখে। আজাদ আর তার মা বেরিয়ে আসে ঘর থেকে। বাড়ির কাজের লোক, আশ্রিতজন, আত্মীয় স্বজন সব নীরবে তাকিয়ে থাকে তাদের চলে যাওয়ার দিকে। তাদের মাথার উপর থেকে যেন ছায়া সরে যাচ্ছে। পরিচারিকা জয়নব কেঁদে ওঠে। সাফিয়া বেগম চাপা গলায় তাকে ধমক দেন, পাড়ার লোকদের রাতের বেলায় জাগিয়ে তুলবি নাকি? বাড়িতে কি লোক মারা গেছে? চুপ। আজাদ আর তার মা বারান্দা পেরোয়। বারান্দার চারিদিকে লাইট। আজাদের পায়ের কাছে নিজের অনেকগুলো ছায়া তাকে ঘিরে ধরে এগিয়ে যাচ্ছে। ছায়াগুলোর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। টমি স্পেনিয়েল কুকুরটা কি করবে বুঝে উঠছে না। একবার আজাদের কাছে আসছে, একবার ভেতরে ঢুকছে। আজাদ সেদিকে তাকাবে না। তারা গিয়ে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট নেয়। জীবনের শেষবারের মতো সাফিয়া বেগম তার নিজ নামে রেজিস্ট্রিকৃত স্কাটনের রাজপ্রাসাদ তুল্য বাড়িটা ছেড়ে চলে যান। গাড়ি স্কাটন থেকে বেরিয়ে অগ্রসর হতে থাকে ফরাশগঞ্জের দিকে। রাতের রাস্তাঘাট দেখতে অন্যরকম লাগে। রাস্তা জুড়ে নেড়ি কুকুরদের রাজত্ব। সেকেন্ড শো সিনেমা দেখে দর্শকেরা ফিরছে। গাড়ি গিয়ে ফরাশগঞ্জের বাসার সামনে থামে। এ বাসাটায় এখন সাফিয়া বেগমের নিজের ছোট বোন শোভনা আছে, ছেলে মেয়ে নিয়ে। আছে জায়েদ, চঞ্চল, মহুয়া, টিসু, কোচি প্রমুখ আজাদের খালাতো ভাই বোনেরা। এদের বাবা আবার সম্পর্কে চৌধুরীর ভাই হয়। জিনিসপত্র নিয়ে আজাদ নামে। মার সঙ্গে তেমন কিছু নাই, শুধু একটা ছোট্ট থলে ছাড়া। ড্রাইভার বলে, আম্মা আমি কি থাকবো? মা মাথা নেড়ে না বলেন। আজাদ ডোরবেল টিপলে দরজা খুলে যায়। খালা দরজা খুলেন। তিনি বলেন, এত রাতে যে বুবু? সাফিয়া বেগম তার প্রশ্নের জবাব দেন না। সিঁড়ি ভেঙে সোজা ওঠেন তিনতলার একলা ঘরটায়। এটা আগে ছিল আজাদের ঘর। তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর 5 দিন তিনি এই ঘরের দরজা বন্ধ করে রাখেন। একটা বারের জন্য দরজা খুলেন না। তার ছোট বোন শোভনা, বোনের ছেলে মেয়েরা আর আজাদ প্রথম দিন দুপুর থেকে দরজায় ধাক্কা দিতে থাকে। তিনি স্পষ্ট গলায় বলেন, এই দরজায় ধাক্কা দিবি না, সবাই সবার নিজেদের কাজে যা। সাফিয়া বেগমের কণ্ঠস্বরে কি একটা ক্ষমতা ছিল। কেউ আর তাকে জ্বালাতন করে না। সবাই নিচে নেমে যায়। পরের দিন আবার সকালে সবাই চিন্তিত উদ্বিগ্ন মুখে তিনতলার ঘরের সামনে জড়ো হয়। তারা দরজায় ধাক্কা দিতে আরম্ভ করলে তিনি আবার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলেন, এই বলেছি না দরজায় ধাক্কা দিবি না। সবাই আবার নেমে যায়।
তৃতীয় দিন সকালে ফের সবাই ভীষণ চিন্তিত হয়ে সাফিয়া বেগমের বন্ধ দরজার সামনে অবস্থান নেয়। জায়েদের মা আজাদকে শিখিয়ে দিয়েছেন, বলো তুমি কিছু খাবে না, না খেয়ে মরে যাবে? তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে, আমাকে দেখবে কে? আজাদ এত কিছু বলতে পারে না, শুধু বলে, মা কিছু খাবা না, না খেয়ে মরবা নাকি? মা বলে, না খাবো না, খিদে পাইনি, খিদে লাগলে নিজেই খাবার চেয়ে নেব। চতুর্থ দিনে সবাই ভাবে সাফিয়া বেগম নিশ্চিত মরতে যাচ্ছেন। জায়েদের মা বলেন, বুবু তুমি কি আত্মহত্যা করবা? তাইলে তো তোমার দোজখেও জায়গা হবে না। সাফিয়া বেগম বলে, না আমি মরব না, একটা আজরাইলের জন্য আমি মরব না। ঘর থেকে বের না হও, কিছু একটা খাও, জানালা দিয়ে ভাত দিই। সাফিয়া বলেন, তুই বেশি কথা বলিস, চুপ থাক। ওই দিন রাতে চৌধুরী সাহেবের গাড়ি দেখা যায় ফরাসগঞ্জের বাসার সামনে। জায়েদ এসে খবর দেয় আজাদকে, দাদা আপনার আব্বাই আইছে। আজাদ তখন তার সঞ্চয় থেকে তার জিনিসটা বের করে, রিভলভার। এটা সে সঙ্গে এনেছিল ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগতে পারে এই আশায়, কিন্তু এত তাড়াতাড়ি যে কাজে লেগে যাবে সে বুঝতে পারে নাই। সে রিভলভারের মধ্যে গুলি ভরে, তারপর রিভলভারটা হাতে নিয়ে 3 তলার সিঁড়ির মুখে দাঁড়ায়। চৌধুরী নিচের তলার ঘর পর্যন্ত ঢোকেন। তাকে গৃহবাসীরা সাবধান করে দেয় যেন তিনি উপরে না ওঠেন। তাকে আরও বলা হয় তিনি যদি উপরে ওঠার চেষ্টা করেন তাহলে আজাদের হাতের অস্ত্র গর্জে উঠতে পারে। সে তার মাকে পাহারা দিয়ে রেখেছে। চৌধুরী ফিরে যান। বদ্ধ ঘরের জানালার অন্যপাশ থেকে ঘটনা বিবৃতি করা হয় সাফিয়া বেগমকে। সাফিয়া বেগম সব শুনেন। 5ম দিন সকালে তিনি বন্ধ দরজা খুলে দেন। জায়েদের মা তার জন্য ভাত আনেন, তরকারি আনেন। তিনি বলেন, মাছ মাংস কেন এনেছ? এইসব নিয়ে যাও, খালি একটু ডাল ভাত দাও। আর শোনো, আমাকে একটা সাদা শাড়ি দাও। আমার স্বামী তো আর আমার কাছে জীবিত নাই, আমি কি আর রঙিন শাড়ি পরতে পারি? বাড়ির পরিচারিকারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত আসে যে বড় আম্মার পোষা জিন আছে, তারাই তাকে এই 5 দিন খাবার সরবরাহ করেছে। না হলে 5-5টা দিন একটা দানা মুখে না দিয়ে কেউ বাঁচতে পারে। এরপরের 3টা বছর তিনি কারোর সাথে বলতে গেলে কথাই বলেন নাই। চৌধুরী সাহেব এত দূর পর্যন্ত ভাবতে পারেন নাই। কেই বা ভাবতে পেরেছে? আজাদের মা কঠিন মহিলা, কিন্তু তিনি যে হীরার চেয়েও কঠিন, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থের চেয়েও কঠিন। সেটা একটু একটু করে উদ্ঘাটিত হতে থাকে, এবং যতই দিন যায় ততই আগের উপলব্ধিটাও যথেষ্ট ছিল না বলে মনে হয়। চৌধুরী সাহেব ভেবেছিলেন আজাদের মা তার দ্বিতীয় বিয়েটা মেনে নেবে। কেন নেবে না? তাকে তিনি অর্থে, অন্নে, বস্ত্রে রানীর হালেই রাখতে পারেন। তার বদলে এক বস্ত্রে বের হয়ে আজাদের মা কি ভিখারিনীর মতো করে জীবনযাপন করতে পারবে? আজাদি কি পারবে এই রাজৈশ্বর্য ছেড়ে গিয়ে দিনহীন জীবন বেছে নিতে? নিশ্চয়ই পারবে না। তাদের ফিরে আসতেই হবে। দিন যায়, চৌধুরীর মনোবাঞ্ছা পূরণ হয় না। আজাদের মার নমনীয় হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। তিনি তার অর্থ সাহায্য গ্রহণ করা তো দূরের কথা, মুখটা পর্যন্ত দেখতে নারাজ। আজাদ স্কুলে যাওয়া ছেড়ে দেয়। তার কিছু ভালো লাগে না। বাবার কাছ থেকে সে যে মাসোহারা পায়, সেই সময়ে সেই মাসোহারা তার পক্ষে অধোপাতে যাওয়ার জন্য যথেষ্ট। মা তার এই মাসোহারার টাকা থেকে কিছুই নেবেন না, একটা পয়সা না, একটা দানা না। সে বন্ধুদের নিয়ে সিনেমা দেখে, গল্পের বই কেনে ইচ্ছা মতো। সন্ধ্যার সময় রেস্টুরেন্টে বসে আড্ডা মারে। তার বন্ধুরা খেলাধুলা করে। সৈয়দ আশরাফুল হক, কাজী কামাল, ইব্রাহিম সাবের, রৌফুল হাসান, তাদের সাথে সেও কখনো কখনো যায় মাঠে। সারা দুপুর ক্রিকেট খেলে। প্রায় প্রতিটা ইংরেজি ছবি দেখে। মাঝে মধ্যে চলে যায় শিকার করতে। সব হয়, শুধু স্কুলে যাওয়ার বেলায় তাকে দেখা যায় না। প্রথম বহুদিন সে যায় নাই স্কাটনের বাসায়। মাসোহারার টাকা আনার জন্যে ওই বাসায় সে পাঠিয়ে দিত জায়েদকে। তার বইপত্র আর কত সংগ্রহের জিনিসপাতি সবই তো পড়ে আছে স্কাটনের বাসায়।
কয়েক মাস পর থেকে সেসব আনতে মাঝে মধ্যে আজাদ যায় সেখানে। দেখা হয় নতুন মার সঙ্গে। ভদ্রমহিলাও এক অদ্ভুত সংকটে পড়েছেন। ভালোবেসে মোহগ্রস্ত হয়ে দিওয়ানা হয়ে যেভাবেই হোক আত্মসংবরণ করতে না পেরে তিনি আগুনের টানে পতঙ্গের মতো ছুটে চলে এসেছেন চৌধুরীর ঘরে, তার অতীতকে অবলীলায় ত্যাগ করে। এটাও কি একটা ত্যাগ স্বীকার নয়? কিন্তু এই বাড়ির পরিবেশ তেমন অনুকূল নয়। বাড়ির চাকর বাকরেরা পর্যন্ত তার সঙ্গে ভালো করে কথা বলে না। আত্মীয় স্বজনরা তার দিকে কেমন রোষের দৃষ্টিতে তাকায়। তিনি চান সবার চিত্ত জয় করতে, কিন্তু সে চেষ্টা সুদূর পরাহত বলে মনে হয়। আজাদ এ বাসায় এলে তিনি চেষ্টা করেন তাকে পটানোর। বলেন, কি খাবে, কি লাগবে, কিছু কিনে দেব? আজাদ তার কথার জবাব দেয় না, গো ধরে থাকে। বেশি পিড়াপিড়ি করলে বাসা থেকে চলে যায়। যেমন মা তেমনি ছেলের বাবা। চৌধুরীর দ্বিতীয় বিয়ের 5 মাসের মাথায় ফরাশগঞ্জের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে। জায়েদের সেই সময়টা এখনো মনে আছে। সে খুবই ছোট তখন, বালক বয়স। শেরেবাংলা ফজলুল হক মারা গেছেন। সমস্ত প্রদেশে শোকের ছায়া। এদিকে ফুটু পয়সা উঠে যাচ্ছে, প্রবর্তিত হচ্ছে নয়া পয়সা। জায়েদ নয়া পয়সার হিসাব শিখছে কাগজ কলম নিয়ে। কাগজে ফুটু পয়সা আর নয়া পয়সা গোল গোল করে একে একে তাকে শিখতে হচ্ছে 6 পয়সায় 1 আনা, 12 পয়সায় 2 আনা, 50 পয়সায় 8 আনা, 100 পয়সায় 1 টাকা। এই হিসাবের ফেরে পড়ে একদিন সে মুশকিলেও পড়েছিল, তার মনে আছে। 8 আনা হলে হয় 50 পয়সা। সে 1 আনা 1 আনা করে 8 আনা জোগাড় করেছে। একটা 5 পয়সা আর একটা 1 পয়সা, মানে 1 আনা। এভাবে 8 বার, তাহলে তো 8 আনাই হলো। একটা সিনেমার টিকিটের দাম 8 আনা, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখা গেল পয়সা কম পড়ে গেছে, কারণ একটা 1 পয়সা পকেটের কোন ফাঁক দিয়ে গেছে পড়ে। আর 6 পয়সা করে 8 আনায় হয় 48 পয়সা। 1 পয়সা পড়ে যাওয়ায় তার কাছে আছে 47 পয়সা। হলের কাউন্টার ছিল ফাঁকা। টিকিট বিক্রেতা বুড়োটা বলে, 3 পয়সা কম, টিকিট নেহি মিলেগা। 1 পয়সা কম কি করে 3 পয়সা কম হলো? জায়েদ বুঝতে পারে না। ঠিক সেই সময় হঠাৎ বাসায় চিল্লাচিল্লি। জায়েদের মা মইরা যাইতেছে। মা কেন মারা গেল, কিভাবে, জায়েদ সেই রহস্য আজও ভেদ করতে পারে না। তবে তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না আজ তার মনে হয়। তার বাবা আর চৌধুরী ছিল ভাই আর বন্ধু, আর তার মা আর আজাদের মা ছিল বোন আর হরিহর আত্মা। আজাদের মাকে বশীভূত করার জন্য হয়তো কেউ প্রয়োজন মনে করেছিল তাকে একলা করে ফেলার। হয়তো সেজন্যই জায়েদের মাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এসবই আজ জায়েদের সন্দেহ হয়। তখন সে ছিল অনেক ছোট, বালক মাত্র, কিছু বুঝতে পারে নাই। শুধু মনে আছে সে গিয়ে দেখতে পায় মা শুয়ে আছে আর তার শরীরটা সম্পূর্ণ নীল। আর এরপরে বহুদিন জায়েদ সবকিছু নীল দেখত। তার মনে আছে আম্মা মানে আজাদ দাদার মা নিজ হাতে গোসল করালেন মাকে, কাফনের কাপড় পরালেন। সেই কাফনের কাপড়টাকে পর্যন্ত নীল দেখাচ্ছে। আগরবাতি জ্বলছে, তা থেকে বেরোচ্ছে নীল রঙের ধোঁয়া। ভাই বোনেরা, আত্মীয় স্বজন, মহিলারা কাঁদছে, কিন্তু আম্মা কাঁদছে না। তিনি কাফন পরানো শেষে কোরআন শরীফ নিয়ে বসলেন। তার এক কোলে জায়েদের 1 মাস 7 দিন বয়সের ছোট ভাই লিমন। তারপর এক সময় মাকে নিয়ে যাবার জন্য খাটিয়া তোলা হয় 4 জনের কাঁধে। জায়েদকেও বলা হয়, বাবা তোমার মা যাইতেছে, তুমিও একটু কাঁধে লাগাইবানি। সে তো তখন অন্নবাহকদের বুক সমান। সে কি করে কাঁধ দিবে, সে কিছুই বুঝতে পারে না। শুধু দেখতে পায় নীল রঙের খাটিয়ায় নীল কাফনে মোড়ানো তার মা যায়। আজাদের মার ঘরে এসে পড়ে ছোট্ট লিমন আর জায়েদ, মহুয়া, চঞ্চল, কচি, টিসু, বোনের ছেলে মেয়েরা, আর এদের বড় ভাই আজাদ। জায়েদের বাবাও এই বাড়িতে আসা আর খোঁজখবর করা ছেড়ে দেয়। তিনিও অন্য কোথাও অন্য কোনো মধুকুঞ্জের সন্ধান পেয়ে গেছেন কিনা। জায়েদ ছিল ছোট, সে বুঝতে পারে না।
আজাদের মা কথা বলেন না, কিন্তু ছেলে মেয়েদের বুক দিয়ে আগলে রাখেন। জায়েদের মা মারা যাবার পরে আজাদের মা নিঃসঙ্গ হয়ে পড়েন, নিরবলম্বনও। কিন্তু তিনি ভেঙে পড়েন না, মচকানো তো দূরের কথা। ইউনুস চৌধুরীর পক্ষ থেকে আবার মীমাংসার প্রস্তাব পাঠানো হয় সাফিয়া বেগমের কাছে। তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে, এই গ্যারান্টি দেওয়া হয়। কিন্তু আজাদের মা রাজি হন না। তার জবান এক জবান। তিনি চৌধুরীকে তো আগেই বলে দিয়েছিলেন, চৌধুরী যদি ওই বিয়ে করেন তবে তার মরা মুখটাও চৌধুরী দেখতে পাবেন না। এই কথার কোনো নড়চড় তার জীবদ্দশায় তো হবেই না, মৃত্যুর পরেও হবে না। সাফিয়া বেগমের এ কথা অক্ষরে অক্ষরে ফলেছিল। চৌধুরী ক্ষিপ্ত হন। সমস্তটা ঢাকা শহর তার হাতের মুঠোয়। তিনি ইচ্ছা করলে এই ঢাকা শহরটা যাকে ইচ্ছা তাকে কিনে ফেলতে পারেন। প্রদেশের গভর্নর তার বন্ধু, সেক্রেটারিরা তার গ্যালাস বান্ধব। হুতে তার নাম উঠেছে। আজ জমিন্দার ফ্রম বিক্রমপুর। আর কিনা একটা ছোটখাটো মহিলা তার কথা শুনছে না। এত জিদ, এত জিদ। এখন তো সার্বক্ষণিক পরামর্শদাত্রী কুটনি বোনটাও নাই, তাহলে সে কেন আসে না? চৌধুরীর পানার শক্তি আরও বেড়ে যায়। আজাদের মা সাধারণত কথা বলেন না, কিন্তু একদিন তিনি আজাদকে বলেন, বাবা কথা আছে, আয় বস। আজাদ মার কাছে যায়, বিছানায় বসে। তুই নাকি স্কুল ছেড়ে দিয়েছিস? আজাদ উত্তর দেয় না। কাল থেকে আবার স্কুল যাবি। এখন আর যাওয়া যাবে না, পরীক্ষা দেয় নেই, টিউশন ফি দেই নেই কয় মাস, নাম কেটে দিয়েছে। তাহলে তুই কি করবি? মূর্খ হয়ে থাকবি? আজাদ চুপ করে থাকে। মা বলেন, তুই ছাড়া আমার আছে কে? আমি তো মরেই যেতাম, বেঁচে আছি কেন? তোকে মানুষ করার জন্যে। তুই যদি মানুষ না হবি তাহলে আমি আর বাঁচি কেন? আজাদ কেঁদে ফেলে। আসলেই তো খুবই অনুশোচনা হচ্ছিল কদিন থেকে। কি করছে সে? সেন্ট গ্রেগরি স্কুলে আজও ঘন্টা বাজিয়ে চলছে অন্ধ পিটার। হাত দুটো সামনে মেলে ধরে হাতড়ে হাতড়ে পথ হাঁটে যে পিটার, সেও তার কাজ ঠিকভাবে করে চলছে। ওই তো এখনো ঘন্টা দুনি আসছে স্কুল থেকে। কত কষ্ট করেই না ঘন্টাটা দড়ি টেনে টেনে রোজ তুলে পিটার, অথচ সে কিনা চোখ থাকতেও পথ খুঁজে পাচ্ছে না। পড়াশোনা বাদ দিয়ে কি করবে সে? সে বলে, আমার ফ্রেন্ডদের সাথে আমি মেট্রিক পাশ করব। মা জিজ্ঞেস করেন, কেমন করে? প্রাইভেটে এই বছরই ম্যাট্রিক দিব। মার মুখে মৃদু একটা হাসি ফুটে ওঠে। আজাদ মার কাছে কথা দিয়েছে, বন্ধুদের সঙ্গেই সে এই বছর ম্যাট্রিক পাশ করবে। এ কথা তো তাকে এখন রাখতেই হবে। আরপি সাহার স্কুল থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করায় সে। তারপর ধুমসে পড়া শুরু করে, বই কেনে, টিউটর রাখে। মা তার সোনার গয়নার সঞ্চয় ভেঙে টিউটরের টাকা জোগাড় করেন। বাবার মাসোহারা থেকেও তো টাকা ভালোই আসে। আজাদের বন্ধুরা অবাক হয়ে যায়। বড়লোকের বকে যাওয়া ছেলে পেয়ে যারা এতদিন তার কাছে ঘুরঘুর করত, তাদের সঙ্গ এখন আর ভালো লাগে না আজাদের। তারাও পরিস্থিতি বুঝে বিকল্পের সন্ধানে কেটে পড়ে। পরীক্ষার সময় নিকটবর্তী হয়। একদিন আজাদ এসে কদমমুসি করে মাকে, মা দোয়া করো, টাঙ্গাইল যাচ্ছি, পরীক্ষা শেষ করে তারপর আসব। মা ছেলের মাথায় হাত রাখেন। তার ছেলে ম্যাট্রিক দিচ্ছে। এই দুঃখের দিনে এটা কত বড় আনন্দের সংবাদ। তিনি ছেলেকে কাঁধে ধরে দাঁড় করিয়ে দেন, ছেলের মাথায় হাত রাখেন, বলেন, আমার দোয়া তো আছেই, ইনশাল্লাহ তুই ভালোভাবে পাশ করবি। ছেলের মুখের দিকে একবার অলক্ষ্যে তাকান মা। ছেলের নাকের নিচে গোফের রেখা, কণ্ঠস্বর ভাঙা ভাঙা, মুখে একটা দুটো ব্রণ, চুলে আবার একটুখানি টেরির লক্ষণ। ছেলে তার বড় হয়ে যাচ্ছে। হোক, তাই তো তিনি চান। এই ছেলেকে লেখাপড়া শিখিয়ে এই পৃথিবীর বুকে দাঁড় করাতে পারলেই তার সব কষ্টের অবসান হবে। তিনি আল্লাহ তাআলার কাছে আর কিছু চান না। কি মা, কি ভাবো? ছেলের প্রশ্নে সংবিত ফিরে পান মা। আল্লাহ বলে একটা গোপন দীর্ঘশ্বাস ত্যাগ করেন। বলেন, তোর কিছু লাগলে আমাকে বল।
আমার আবার কি লাগবে? যা লাগে সবই তো কিনেছি। প্র্যাকটিক্যাল খাতা কিনলাম, টেস্ট পেপার কিনলাম, বাদ তো রাখি না কিছু। তুই ভালো করে পাশ কর, তোকে কমপ্লিট স্যুট বানিয়ে দেব। আরে আমি কমপ্লিট দিয়ে কি করব? আজাদ হাসে, মনে মনে খুশি হয়। মায়ের মনোভাবটা সেও বুঝে। তারা এখন বাবার সাহায্য ছাড়া বেশ অর্থকষ্টের মধ্যে আছে। এটা তিনি বাইরের কাউকে বুঝতে দিতে চান না। বাইরের লোকদের কাছে তারা মাথাটা উঁচু করেই রাখতে চায়। আজাদ পাশ করে সেকেন্ড ডিভিশনে। রেজাল্টের দিন খুব বৃষ্টি হচ্ছিল। রেজাল্ট দেখার জন্য তারা যায় বোর্ড অফিসে। দেয়ালে রেজাল্ট শিট টাঙিয়ে দেওয়া হয়েছে। লোকজন ছাতামাতায় তাই দেখছে। তার সঙ্গে ফারুক নামের আরেকজন বন্ধু টাঙ্গাইল গিয়েছিল পরীক্ষা দিতে। দুইজনে দুরু দুরু বক্ষে গিয়ে এক দৌড়ে দেয়ালের পাশে সারি সারি কালো ছাতাগুলোর নিচে ঢুকে পড়ে। আজাদের খুবই ভয় লাগছিল, নিজের জন্য নয়, মার জন্য। যদি সে ফেল করে, মা বড় আঘাত পাবেন। এটা কেবল তার ম্যাট্রিক পাশ করা বা ফেল করার ব্যাপার নয়, মার ব্যক্তিগত জেদের লড়াইয়ের প্রশ্ন। সে ফেল করলে তার বাবা কি হাসিটাই না হাসবে, মার বুকে সেই বিদ্রুপটা কি ভয়ঙ্কর শেল হয়ে না বিদ্ধ হবে। কোথায় রোল তার? থার্ড ডিভিশনের ঘর দেখে পাওয়া যায় না। আজাদ খুবই চিন্তিত হয়ে পড়ে। তার শ্বাস ঘন হয়ে ওঠে। সে বারবার জিভ দিয়ে ঠোঁট চাটতে থাকে। এটা কি হতে পারে সে ফেল করবে? জিওগ্রাফি এক্সামটা তত ভালো হয় নাই, তাই বলে ফেল? শেষে মরিয়া হয়ে তাকায় সেকেন্ড ডিভিশনের ঘরে। বিড়বিড় করে পড়ছে ইন্না লিল্লাহ রাজিউন। কোনো কিছুই হারিয়ে গেলে খুঁজে পাবার দোয়া। ওই তো রোল নাম্বার RP 3634, সেকেন্ড ডিভিশনের ঘরে। ওহ মা! সে ছুটতে থাকে। তার সাথের বন্ধুটির রেজাল্ট কি তা না জেনেই, তাকে সঙ্গে না নিয়েই, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। তার বন্ধুটি ফারুক এই কথা আর কোনোদিন ভুলতে পারবে না। আজ এ পর্যন্তই। গল্প পাঠ কেমন লাগলো লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।